সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে কি স্কুল সার্ভিস কমিশন লজ্জা পাচ্ছে? এসএসসি মামলায় সোমবার এমনই প্রশ্ন তুলল হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ মানার কি কোনো ইচ্ছে রয়েছে? আলিপুরদুয়ারের সমবায় দুর্নীতি মামলায় এদিনই রাজ্যের মুখ্য সচিবকে কড়া প্রশ্নের মুখে দাঁড় করালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ দুটি মামলায় সোমবার আদালতে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। সেই মামলায় এদিন নবম দশমের শিক্ষক নিয়োগের সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান জানায় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি জানিয়ে দেন কমিশনের অবস্থান সন্তোষজনক নয়। কমিশনের কাছে বিচারপতির প্রশ্ন, প্রথম দিন থেকে জানতে চাওয়া হচ্ছে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে এসএসসির কোনো ভুল হয়ে থাকলে তা খুঁজে বের করা গেছে কিনা, এবং খুঁজে বের করা হলে তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে। উত্তরে এসএসসির আইনজীবী জানান তারা অনেক অনিয়ম খুঁজে পেয়েছেন, সেগুলো আদালতের সামনে পেশ করা হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে। বিচারপতি বলেন, কমিশন কাদের সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। যদি দেখা যায় কমিশনের সুপারিশপত্র পাওয়া ছাড়া অন্য ব্যক্তিরাও নিয়োগপত্র পেয়েছেন, তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই এর প্রয়োজন নেই। একথা বলার পরই বিচারপতি প্রশ্ন তোলেন, কমিশন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে কেন? তিনি বলেন, প্রায় 1 মাস ধরে আদালত কমিশনের থেকে তথ্য চাইছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে কমিশন কিছু লুকোতে চাইছে। কমিশন জানায়, নবম দশমে 183 জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল, তার মধ্যে 122 জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। বাকি 61 জনের সুপারিশপত্র কেন প্রত্যাহার করা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি প্রশ্ন করেন, আদালত কি সুপারিশপত্র প্রত্যাহার করতে বারণ করেছিল? এ নিয়ে সুপ্রিম কোর্টের কি কোনো স্থগিতাদেশ আছে? হাইকোর্টের কোনো স্থগিতাদেশ আছে? সেরকম কিছুই নেই বলে জানায় কমিশন। এই প্রেক্ষাপটে বাকি 61 জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, এদের রাজ্য সরকারের বেতন ভোগ করার কোনো অধিকার নেই। স্কুল সার্ভিস কমিশন যেভাবে চলেছে, যেভাবে চলছে, যেভাবে রিপোর্ট দিচ্ছে, যেভাবে নিয়োগের দুর্নীতি তাকে ধামাচাপা দিতে চাইছে এবং যেভাবে কার্যত কোর্টের মূল মনোভাবকে কার্যত অস্বীকার করে এড়িয়ে ডিলে করার মধ্য দিয়ে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে, এটাতে কোর্ট সঙ্গত কারণেই অসন্তুষ্টি প্রকাশ করেছে। অন্যদিকে আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির বিরুদ্ধে প্রায় 50 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এই মামলায় সিবিআই এর পাশাপাশি ইডিকেও তদন্তে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই এর তরফ থেকে তাদের উপরে থাকা মামলার চাপ ও কর্মীবল কম থাকার কথা বলা হয় আদালতে। সেক্ষেত্রে রাজ্যে 10 জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সেই নির্দেশনামা পাঠিয়ে দেন মুখ্য সচিবের অফিসে। প্রথমে 3রা নভেম্বর ও পরে 7ই ডিসেম্বর আদালতে নির্দেশ জানানো হয় মুখ্য সচিবের অফিসে। এই পরিস্থিতিতে সোমবার ফের এই মামলার শুনানি শুরু হয়। সেখানে সিবিআই এর আইনজীবী জানান, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই করা হয়নি রাজ্য সরকারের তরফে। আর তখনই বিচারপতি প্রশ্ন করে ওঠেন, আদালতে নির্দেশ মানার কি কোনো ইচ্ছে আছে? মঙ্গলবার বিকেল 3টের মধ্যে হলফনামা আকারে মুখ্য সচিবকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমন কোনো সপ্তাহ আছে যেখানে তৃণমূল কংগ্রেস সরকার তিরস্কৃত হয়নি? তাদের সরকার পরিচালনার পদ্ধতি, তাদের স্বচ্ছতা নিয়ে আদালত কোনো তির্যক মন্তব্য করেনি? এরকম তো কোনো দিন যায় না। এটাই তৃণমূল সরকার পরিচালনার পদ্ধতি, আর এটাই তৃণমূলের ধারাবাহিকতা। এর জন্য তারা গর্ব করতে পারে যে বারবার কোর্টে যায়, কোর্টে গিয়ে ধাক্কা খায়, আবার যায়। কোনো বিচারপতির রায় নিয়ে বলতে তো আবার বলাটা খুব ঝুঁকির হয়ে যায়, কারণ আবার দেখা যাবে ডিভিশন বেঞ্চে গিয়ে সেই রায় বা সেই অবজারভেশন খারিজ হয়ে যাচ্ছে। তো সুতরাং একজন দিয়েছেন, শোনা গেল, এরপরে কি হবে সেটা আইনেই দেখা যাবে। এখন মঙ্গলবার মুখ্য সচিব কি হলফনামা জমা দেন সেদিকেই নজর সকলের। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ।